ঠিক আছে, আমরা এই প্রশ্ন থেকে আবার শুরু করি। এখানে বলা হচ্ছে একটা 33-year-old একজন উইমেন, সে রিউমাটোলজি ক্লিনিকে এসেছে। তার প্রবলেম হচ্ছে 4 মাস ধরে তার একটা সিমটমস। সো পেশেন্টের শুরুটা হয় রাইনার্স দিয়ে, তার মানে তার যে ডিজিটস পেরিফেরাল এর একটু ব্লুইশ ডিসকালারেশন হয় আপন এক্সপোজার টু কোল্ড, এবং এরপরে তার আর্থালজিয়া, মায়ালজিয়া, ঠিক আছে, জয়েন্ট পেইন, মাসল পেইন এগুলো হচ্ছে। পেশেন্টের এর পাশাপাশি ইসোফেজিয়াল ডিসফাংশন আছে, ডিসনিয়াটাও সময়ের সাথে সাথে বাড়তেছে। ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা ডাক্টাইলাইটিস পাইছি, ফটোসেন্সিটিভ র্যাশ অ্যাফেক্টিং দ্য চেস্ট অ্যান্ড দ্য নেক। কোনো অ্যাক্টিভ সাইনোভাইটিস ওভাবে আমরা পাই নাই। মোটা দাগে যখন আমরা হিস্ট্রি দেখতেছি, হিস্ট্রির সাথে দেখলে আসলে সবার আগে মাথায় আসবে সিস্টেমিক স্ক্লেরোসিস, রাইট? কারণ সিস্টেমিক স্ক্লেরোসিসেও আমরা প্রায় সিমিলার প্রেজেন্টেশন পাই, কিন্তু এখানে স্কিন টাইটেনিংয়ের কথাটা আসলে লেখা নাই। ঠিক আছে, আমরা আগাইতে থাকি, দেখি পরে কী আছে। এখানে ব্লাড টেস্টে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ, অ্যান্টি ইউ ওয়ান আরএনপি পজিটিভ। আচ্ছা, ইউ ওয়ান আরএনপি কি? ইউ ওয়ান সেকেন্ড রাইবো নিউক্লিয়ার প্রোটিন। তাহলে অ্যান্টি ইউ1 আরএনপি মানে হচ্ছে অ্যান্টি ইউ1 রাইবো নিউক্লিয়ার প্রোটিন। এখন এইটা যদি পজিটিভ হয় তাহলে আবার কথা আসলে বদলে যায়। এইটা পজিটিভ হয় একটা কন্ডিশন, সেটা হচ্ছে মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, যেটাকে আমরা এমসিটিডি বলি। আচ্ছা, তারপরে আসি অ্যান্টি সেন্ট্রোমিয়ার, এটা নেগেটিভ। আচ্ছা, অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি যদি নেগেটিভ হয় সেটাকে তো আসলে আর লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস আর বলতে পারবো না। অ্যান্টি ডিএসডিএনএ নেগেটিভ, তার মানে এসএলই নাই, এটা কনফার্মড। অ্যান্টি SCL70 এটাও নেগেটিভ, তার মানে ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস এটাও নাই, ডিফিউজ এটাও নাই। তাহলে আসলে এটা সিস্টেমিক স্ক্লেরোসিস আসলে না, কারণ সিস্টেমিক স্ক্লেরোসিস হলে অ্যাটলিস্ট অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি বা অ্যান্টি SCL70 অ্যান্টিবডি একটা না একটা তো পজিটিভ হওয়া উচিত ছিল, বাট এটা তো আসলে হলো না। বরং অ্যান্টি ইউ1 আরএনপি যদি পজিটিভ হয় তাহলে আসলে এটাকে মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারই আসলে আমরা বলতে চাই, ডিজিজই বলতে চাই, এবং এটাই আসলে তাহলে এখানে হবে। তাহলে এখানে ডায়াগনোসিস আসলে চলে আসে মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, কারণ আমাদের ডিফিউজ বা লিমিটেড যে বলবো এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। তো আসলে সিস্টেমিক স্ক্লেরোসিস আমি আর বলতে পারলাম না। এসএলই যে বলবো অ্যান্টি ডিএসডিএনএ নেগেটিভ, সো এসএলই বলার কোনো সুযোগ এখন আর নাই। এএনএ অনেক জায়গাতেই পজিটিভ হয়, সো শুধু এএনএ দিয়ে এসএলই আমরা বলি না। সো কারেক্ট অ্যান্সার আসলে এখানে মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ। পরের কোশ্চেনে আমরা যাই। একটা 18-year-old একজন ম্যান, সে ব্লাড ভিশন নিয়ে ক্লিনিকে আসছে, এবং কন্ডিশনটা আসলে সময়ের সাথে সাথে প্রোগ্রেসিভলি আরও খারাপ হচ্ছে। সো পেশেন্টের আমরা দেখলাম তার আর্ম স্প্যান টু বডি হাইট রেশিওটা বেশি, পেকটাস এক্সক্যাভেটাম আছে, স্কোলিওসিস আছে। এখন এইটুক পর্যন্ত যদি আসি, ক্লিয়ারলি মাথায় আসবে পেশেন্ট তাহলে অনেক বেশি লম্বা, পেকটাস এক্সক্যাভেটাম আছে, স্কোলিওসিস আছে, এইগুলো পুরোটাই মারফানয়েড বডি হ্যাবিটাসের সাথে যাচ্ছে। আমরা আগাইতে থাকি। অফথালমোলজিক্যাল অ্যাসেসমেন্ট, তার একটা সুপিরিয়র অ্যান্ড টেম্পোরাল লেন্স ডিসলোকেশন। সো এটা ক্লিয়ার হয়ে গেল, তাহলে এটা একটা মারফান সিনড্রোম। কেন আমি এখানেই মারফান সিনড্রোম বলতেছি, কেন আমি আর আগাইলাম না? কারণ প্রথম কথা, এখানে মারফানয়েড বডি হ্যাবিটাসটা বলছে আর্ম স্প্যান টু বডি হাইট রেশিওটা বেশি, তার মানে হচ্ছে তার যে টোটাল লেন্থ এইটা, এবং তার এক হাত থেকে আরেক হাত সে যদি এরকম আর্ম দুটো স্প্যান করে, আমি যদি এটাকে আসলে মাপি, নর্মাল মানুষের সমান সমান হওয়ার কথা ছিল হাইট এবং দুইটা হাতের স্প্যান, কিন্তু এখানে দুইটা হাতের স্প্যান বেশি। দুইটা হাতের স্প্যান বেশি মানে এটা মারফানয়েড বডি হ্যাবিটাসের সাথে যায়। সেকেন্ড কথা হচ্ছে পেশেন্টের এখানে একটা লেন্স ডিসলোকেশন আছে। মারফান সিনড্রোমে আমরা লেন্স ডিসলোকেশন দেখি সাধারণত, এখানে আমরা দেখি যে সুপিরিয়র লেন্স ডিসলোকেশন। তাহলে সুপিরিয়র লেন্স ডিসলোকেশন, উপরের দিকে এটা ডিসলোকেশন হয়ে থাকে, এবং এই কারণে এই পেশেন্টের আসলে একটা ব্লাড ভিশন হচ্ছে। সো এটা খুব ক্লিয়ার কাট এখানে মারফান সিনড্রোম। কোশ্চেন হচ্ছে পেশেন্টের কোন প্রোটিনে মিউটেশন আছে। সো আমাকে ডায়াগনোসিস করে এটার প্যাথোলজি জানতে হবে। সো মারফান সিনড্রোমে আসলে আমার মিউটেশনটা হয় ফাইব্রিলিন 1 এই প্রোটিনে।
সো কারেক্ট অ্যান্সার ইজ দিস ওয়ান। তাহলে মারফান সিনড্রোমের প্যাথোলজি হচ্ছে দেয়ার ইজ মিউটেশন ইন দ্য ফাইব্রিলিন 1 প্রোটিন, সেখান থেকে এত কিছু। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা পরের প্রশ্নে যাই। এখানে বলা হচ্ছে একটা 42-year-old একজন ওয়েমেন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে সে আসছে, তার 24 ঘন্টা ধরে তার হিস্ট্রি অফ পেইন অ্যান্ড সোয়েলিং দ্য লেফট নি, একটা অ্যাকিউট নি জয়েন্টের পেইন, পেশেন্টের জয়েন্ট অ্যাসপিরেট করা হয়েছে, কোনো অর্গানিজম পাইনি, তার মানে সেপটিক আর্থ্রাইটিস না। এখন একটা মোনো আর্থ্রাইটিস, অ্যাকিউট মোনো আর্থ্রাইটিস, সেটা যদি সেপটিক আর্থ্রাইটিস না হয় ডেফিনেটলি আমরা কনসিডার করবো এটা গাউট অথবা সিউডো গাউট হলো কিনা, বিকজ অ্যাকিউট মোনো আর্থ্রাইটিস, নর্মালি সেপটিক আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট এগুলোই আমরা কনসিডার করি। এখন জয়েন্ট অ্যাসপিরেশনের পরে কী পেয়েছি আমরা? পজিটিভ বায়োফ্রিনজেন্ট রম্বার শেপ ক্রিস্টাল পেয়ে গেছি। এটা তো একদম মানে বলেই দিল তাহলে, তাই না? পজিটিভ বায়োফ্রিনজেন্ট রম্বার শেপ ক্রিস্টাল, এটা আমরা কোথায় পাই? সিউডো গাউটে পাই। যদি এটা গাউট হইতো তাহলে আমি এটা নেগেটিভ বায়োফ্রিনজেন্ট নিডল শেপড ক্রিস্টাল পাইতাম, বাট এখানে আমি পজিটিভ বায়োফ্রিনজেন্ট রম্বার শেপ ক্রিস্টাল পাইছি, যেটা আসলে সিউডো গাউটে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে সিউডো গাউটের আন্ডারলাইং কন্ডিশন কোনটা? আসলে সিউডো গাউটের আন্ডারলাইং কন্ডিশন সবচেয়ে কমন যেটা আমরা আসলে আলোচনা করি সেটা হচ্ছে হিমোক্রোমাটোসিস। হিমোক্রোম্যাটোসিস। সো এখানে হিমোক্রোমাটোসিস আছে, তো কারেক্ট অ্যান্সার তাহলে এখানে হিমোক্রোমাটোসিস। তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই। সেখানে বলা হচ্ছে একটা 25-year-old একজন পার্সন, সে আমাদের কাছে প্রেজেন্ট করছে, তার সমস্যা কি? সিভিয়ার মাসল ক্র্যাম্পিং অ্যান্ড ডার্ক কালার্ড ইউরিন ফলোয়িং শর্ট বাউটস অফ ইন্টেন্স এক্সারসাইজ। মানে শর্ট বাউটস অফ ইন্টেন্স এক্সারসাইজের পরেই তার মাসল ক্র্যাম্পিং হয় এবং তারপরে তার একটা ডার্ক কালার্ড ইউরিন হয়। পেশেন্টের সিমটমটা ইমপ্রুভ করে উইথ রেস্ট, কিন্তু এক্সারশন হলে আবার এটা হয়। এটা খুবই টিপিক্যাল একটা সিনারিও, এই সিনারিওটা খুবই টিপিক্যাল একটা সিনারিও। এখন পেশেন্টের কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই, কোনো স্টেরয়েড সে নেয় না, কোনো পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ নেয় না। আমরা ইনভেস্টিগেশনে আসি। হিমোগ্লোবিন নর্মাল, হোয়াইট সেল কাউন্ট নর্মাল, প্লাটিলেট নর্মাল, সিকে বেশি, হ্যাঁ, ক্রিয়েটিন কাইনেস বেশি, মায়োগ্লোবিন বেশি, তার মানে সেরাম মায়োগ্লোবিন বেশি, ইউরিয়াটা নর্মাল, ক্রিয়েটিনিন নর্মাল, ইউরিনারি মায়োগ্লোবিন বেশি। সেটা তো খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে র্যাবডোমায়োলাইসিস হচ্ছে এখানে। ইউরিন ডিপস্টিক নেগেটিভ, ব্লাড 3+। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা ইউরিন ডিপস্টিকে আমরা ব্লাড 3+ পাইছি। তাহলে এটা আসলে কী হইল? সো এখানে আসলে বেসিক যে সিনারিওটা হচ্ছে একটা পার্সন রেস্টিং স্ট্যাটাসে ভালো থাকে, যখনই সে ইন্টেন্স ওয়ার্কআউট করে তখনই তার আসলে র্যাবডোমায়োলাইসিস হচ্ছে। দ্যাটস ওয়াই তার তখন মাসল ক্র্যাম্পিং, এবং র্যাবডোমায়োলাইসিস হলে মায়োগ্লোবিন ইউরিয়া থেকে ডার্ক কালার ইউরিন হয়, কিন্তু আবার রেস্টিংয়ে গেলে আবার নর্মাল হয়ে যায়। দিস ইজ হোয়াট হ্যাপেনিং হেয়ার। এই যে সিনারিওটা আসলে ম্যাকআর্ডাল ডিজিজের একটা খুব টিপিক্যাল একটা মানে ক্লিনিক্যাল সিনারিও। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে আমাদের ম্যাকআর্ডাল ডিজিজ। এটা এক ধরনের গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার। এটার একটা টাইপ আছে, এটা টাইপ 5-এর মধ্যে পড়ে। সো এখানে আসলে আমাদের একটা এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, মায়োফসফোরাইলেজ। এখানে কি হয়? মায়োফসফোরাইলেজ এনজাইমের একটা ডেফিসিয়েন্সি থাকে। সো ডেফিসিয়েন্সি থাকার কারণে যেটা সমস্যা হয়, এই পার্সন যখন রেস্টিং স্ট্যাটাসে থাকে তখন আসলে তার এনার্জিটা গ্লুকোজ থেকে সে সহজেই ইউটিলাইজ করতে পারে। কিন্তু ঝামেলাটা হয় যখন সে এমন কোনো কিছু করতে যায়, একটা ভারী কাজ, একটা হেভি কাজ, যখন তার আসলে গ্লাইকোজেন থেকে তার এনার্জিটা নেওয়া দরকার, ওই মোমেন্টে ঝামেলাটা হয়। যেহেতু তার মায়োফসফোরাইলেজ এনজাইমে একটা ডেফিসিয়েন্সি থাকে, তো সে আসলে তার গ্লাইকোজেন স্টোরেজটাকে ইউজ করে এনার্জি প্রোডাকশন করতে গেলে তখন আসলে এই আমরা দেখি যে র্যাবডোমায়োলাইসিস হয়, তখন এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। বাট যখনই সে আবার শিফট করে এমন একটা স্ট্যাটাসে চলে যায় যখন আসলে জাস্ট ব্লাড গ্লুকোজটাকে ইউটিলাইজ করতেছে, গ্লাইকোজেন ভাঙা দরকার হচ্ছে না, তখন আর কোনো সমস্যা হয় না। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং হেয়ার। সো এটা হচ্ছে আমাদের তাহলে গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার, ম্যাকআর্ডাল ডিজিজ, যেখানে সমস্যা হচ্ছে মায়োফসফোরাইলেজ এনজাইমে।
তাহলে এখানে বসলো মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা কোন মেকানিজমের সাথে কানেক্টেড। সো এখানে আসলে আমাদের অনেকগুলো নাম লিখছে, আমি আসলে মায়োফসফোরাইলেজ ডেফিসিয়েন্সিটা খুঁজতেছি, পেয়েও গেছি। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে একটা ম্যাকআর্ডাল ডিজিজ, আমি এটা একটা নোট এখানে একটু এক্সট্রা অ্যাড করে দিচ্ছি। সো এটা একটা অটোজোমাল রিসেসিভ কন্ডিশন এবং টাইপ 5 গ্লাইকোজেন স্টোরেজ একটা ডিজিজ। এখানে মূল প্যাথোলজিটাই হচ্ছে আমার একটা মায়োফসফোরাইলেজ এনজাইম, সেটার একটা ডেফিসিয়েন্সি থাকে। সো আলটিমেটলি যেটা হয়, মাসল গ্লাইকোজেনোলাইসিস সেটা আসলে কমে আসে। সো গ্লাইকোজেনকে ভেঙে যে শক্তিটা নিব সেটা আসলে তখন হইতে পারে না। সো পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে একটা এক্সারসাইজ করলে তারপরে তার মাসল পেইন, স্টিফনেস, ক্র্যাম্পিং, হ্যাঁ এগুলো হয়। আর যখন সে আসলে একটু রেস্ট নেয়, হ্যাঁ তখন আবার তার ভালো হয়, কারণ তার বডি তখন গ্লাইকোজেন ডিপেন্ডেন্ট এনার্জি না নিয়ে সার্কুলেটিং গ্লুকোজ থেকে সে এনার্জিটা নেওয়া শুরু করে, ফ্যাটি অ্যাসিড থেকে এনার্জি নেওয়া শুরু করে, তখন আবার জাস্ট নর্মাল হয়ে যায়। সো এই হচ্ছে তার মূল ঘটনা। এবং যখন এই ঘটনাটা ঘটে র্যাপটোমায়োলাইসিস হয়, সো মায়োগ্লোবিন ইউরিয়া হয়, সেখান থেকে ডার্ক কালার ইউরিনটা আমরা আসলে পাই এবং এক্সারসাইজে আমরা ল্যাকটেট লেভেলটা কম পাবো। সো এটা হচ্ছে আমাদের ম্যাকআর্ডালস ডিজিজ, একটা টাইপ 5 গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার। আমাদের ম্যাকআর্ডাল ডিজিজ থেকে আসলে এমআরসিপিতে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসতে দেখছি আমি। এটা রিউমাটোলজির আন্ডারে কোশ্চেন হিসেবে আসতে পারে, বা আমরা যখন বেসিক সায়েন্স থেকে আলোচনা করি সেখানেও এটার আলোচনা আসতে পারে, সব জায়গাতে আলোচনা আসতে পারে। সো ম্যাকআর্ডাল ডিজিজ থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে এমআরসিপিতে পার্ট 1-এ বিশেষ করে। সো এটা আমরা একটু মাথায় রাখবো, বিশেষ করে এই সিনারিওটা যদি একটু মাথায় রাখি যে রেস্টিং স্ট্যাটাসে ভালো থাকে, কাজ করতে গেলে এই ক্র্যাম্পিং আর মায়োগ্লোবিন ইউরিয়াটা হয়। সো এটা মাথায় রাখলে, আর এটা র্যাপডোমায়োলাইসিসের প্রেজেন্টেশনটা থাকবে সিকে বেশি, মায়োগ্লোবিন বেশি। সো এইভাবে আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, এটা এই সেশনের লাস্ট কোশ্চেন। সো এখানে বলা হচ্ছে একটা 42-year-old একজন উইমেন রিউমাটোলজি ক্লিনিকে আসছে, 4 মাসের একটা হিস্ট্রি, সিমেট্রিক্যাল হ্যান্ড স্টিফনেস 90 মিনিট পর্যন্ত লাস্ট করে ইচ মর্নিং অ্যান্ড পেইন ইন হার রিস্ট। ঠিক আছে, এইটুকু দেখে তো মনে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হইতে পারে। ঠিক আছে, আমরা আগাই দেখি কি হয়। এখন বলা হচ্ছে টেন্ডারনেস আছে, মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট বায়োল্যাটারাল ইনভলভড, পজিটিভ রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি-সিসিপি অ্যান্টিবডি সবই পজিটিভ। সো এটা তো আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, এখানে আর কোনো ডাউট থাকলো না। পেশেন্টের প্রশ্ন হচ্ছে এখানে তার এই কন্ডিশনে কোন কোন রিস্ক ফ্যাক্টর কন্ট্রিবিউট করতে পারে। সো তাহলে এখন কোশ্চেন হচ্ছে কোন মডিফায়েবল ফ্যাক্টর এখানে স্ট্রংগেস্ট অ্যাসোসিয়েশন রাখে। তাহলে একটা বলছে অ্যালকোহল, ওবেসিটি, পেরিডন্টাল ডিজিজ, স্মোকিং, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। উত্তর হচ্ছে স্মোকিং। রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে যেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা সবচেয়ে বেশি ইনভলভড, যেটা এটার পেছনে সবচেয়ে বেশি এফেক্ট করে, সেটা হচ্ছে স্মোকিং। সো উইদাউট এনি সেকেন্ড কোশ্চেন স্মোকিং এখানে আসবে। অ্যালকোহলের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে সেটা আসলে কাইন্ড অফ পেশেন্ট একটু বেনিফিট হিসেবে এখানে কাজ করে। অ্যালকোহল এখানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের এগেইনস্টের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো এখানে একটু পেশেন্ট বেনিফিট পায় অ্যাকচুয়ালি। সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ওবেসিটি খুব স্ট্রং ফ্যাক্টর হিসেবে বলবো না, এইগুলা খুব বেশি স্ট্রং ফ্যাক্টর হিসেবে আসবে না। স্মোকিংটা খুব স্ট্রং ফ্যাক্টর, ভেরি স্ট্রং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে এটাকে আমরা আসলে অ্যাড্রেস করবো। সো এই ছিল আমাদের এই সেশনের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।